আসলে মানে কোন দিকে কি আছে, মুরব্বীদের কাছে শুনছি যে পাটা নাকি উল্টা থাকে। তো ওইটা আমাদের আর মানে ওনার ওই ফ্লেভারে মানে শারীরিক যে ফ্লেভারটা ওনার, ওই ফ্লেভারে আমরা কিন্তু আর কিছুই বুঝতে পারি নাই কোন দিকে তাকাচ্ছে কী করতেছি, মানে বিমোহিত হয়ে গেছি টোটালি আমরা সব কিছু। গাড়িতে উঠছে, ওদের গাড়িতে উঠছে, ওঠার পরে বলো যে আপনাদের অমুক হুজুর পাঠাইছে। হ্যাঁ, অমুক হুজুর পাঠাইছে, আপনারা ঢাকা থেকে আসছেন? হ্যাঁ, আমরা ঢাকা থেকে আসছি। আমি মূলত একটা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জব করি। তো গত লকডাউনের ফার্স্ট যে লকডাউনটা শুরু হলো, সে লকডাউনে শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট না, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই শাটডাউন চলে আসে। তো তারপরেও অফিসিয়াল কিছু কাজের জন্য প্রতিটা প্রতিষ্ঠান বা প্রতিটা কোম্পানির সিনিয়র কিছু পার্সেন্ট কিছু মেম্বার অফিসে কাজ করছে অফিস টিকিয়ে রাখার জন্য। সেক্ষেত্রে অফিস থেকে আমাদের নির্দেশ দেওয়া হলো, আমরা কিছু লোক ছিলাম বা আমাদের রাখা হয়েছে অফিসিয়াল কিছু ফর্মালিটি মেনটেন্সের জন্য বা কাজের জন্য। তা মেবি ডেটটা আপনার হয়তো 2019-এর নভেম্বর 5-6 নভেম্বরের দিকে, লকডাউনের এরকম একটা মুহূর্তে হঠাৎ করে একদিন ফোন আসছে আমাদের। আমরা বলে রাখি মূলত নিউ প্রোডাক্ট লঞ্চ, ডাটা প্ল্যানিং, ওয়েডিং, বার্থডে, বিভিন্ন প্রোগ্রামগুলো করি। এগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রোগ্রামগুলো করি। তো যেহেতু আমাদের লকডাউনটা শুরু হয়ে যাতে ঢাকা সিটি সহ সারা বাংলাদেশের প্রোগ্রামগুলো নাই, আমাদের এমপ্লয় যা ছিল সবগুলোকে আমরা ছুটি দিয়ে দিয়েছি। অফিসিয়ালি কিছু কাজের জন্য বা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমরা অফিসে 5 থেকে 7 জন এমপ্লয় শুধু আমরা ডিউটি করতেছিলাম। তো সামাজিক দূরত্ব বজায় রেখে অফিসের ভিতরেই। তো ঘটনা এখান থেকে আমাদের শুরু। সেটা হচ্ছে আমরা ঈশার নামাজের পরে, ঈশার নামাজ পড়ে আমাদের অফিসে আমরা একটু গল্পগুজব করতেছি। অফিসিয়াল তেমন কোনো কাজ টাজ নাই। হঠাৎ করে আমাদের ফেসবুক যে পেজটা আছে, পেজে হঠাৎ করে একটা ইনবক্সে একটা মেসেজ আসছে একটা ওয়েডিং প্রোগ্রামের ব্যাপারে। তো আমাদের যে অ্যাসিস্ট্যান্ট আছে উনি আমাদেরকে বলতেছে যে স্যার আমাদের পেজে একটা ইনবক্সে মেসেজ আসছে একটা ওয়েডিং প্রোগ্রামের ব্যাপারে, আপনি একটু কাইন্ডলি একটু দেখবেন। আমি বললাম যে এই মুহূর্তে দেশের এই ক্রিটিক্যাল পরিস্থিতির ভিতরে কে আমাদেরকে ইনভাইট করবে বা কে আমাদেরকে প্রোগ্রামের জন্য ডাকবে, এটা কি তুমি কি আমাদের সাথে ফাজলামো করছো নাকি? বল না স্যার দেখেন আপনি। পরে আমরা ইনবক্সটা চেক করলাম, না দেখি আসলে একজন ক্লায়েন্ট আমাদেরকে ওনার প্রোগ্রাম সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিচ্ছে বা কন্ট্যাক্ট করার জন্য আমাদেরকে বলতেছে। দেখছি, দেখা পরে উনি একটা নাম্বার দিল, সে নাম্বার দিয়ে আমরা তার সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে এবং ওখানে উনি যেভাবে উল্লেখ করছে সেটা হচ্ছে সিরাজগঞ্জ হবে, আপনার যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের দিকে হবে। তো ওইখানে ওই রাতে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। বৃহস্পতিবারের রাত ছিল, শুক্রবার ওনাদের প্রোগ্রামটা কভার করতে হবে এবং স্বাভাবিক ডেতে যেভাবে প্রোগ্রাম কভার করি সে তার থেকে দ্বিগুণ রেট। আমাদের যে এমডি মহোদয় আছে ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করলাম। তো ওনারা আমাদেরকে বললো যে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনার স্বাস্থ্য অধিদপ্তরের যে পাশ লাগে বা প্রশাসনিক যে জটিলতা সবগুলোই ওনারা কাভার করবে। আমরা শুধু জাস্ট ডেকোরেশন, প্রেজেন্টেশন যেগুলো লাগে এগুলো আমরা কাভার করবো, আর কোনো সমস্যা হবে না। যত সমস্যা ওনারা সলভ করবে। আমাদের ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কথা বললাম। কথা বলার পরে তারপরেও বিষয়টা নিয়ে আমার ভিতরে একটা ধোঁয়াশা থেকে গেল যে এই পরিস্থিতির ভিতরে আসলে তো এটা তো কেমন হয়ে যাচ্ছে, আমরা কি এটাকে অ্যালাউ করবো কি করবো না। তো তারপর যে কথা সেই কাজ আমরা শুরু করলাম। সব কিছু প্রসেস করে আমরা ফরমেট নিয়ে এখন টোটালি ওই সময় বাংলাদেশে রোডে গাড়ি টোটালি ছিল না, আমরা যেতে পারবো না। তো একটা ভয়েস আসতেছে মুরব্বী কণ্ঠের, সালাম দিল। সালাম দিয়ে উনি যখন আমরা যখন ওনার নাম্বারে কন্ট্যাক্ট করলাম, একটা সালাম মানে বাংলাদেশের মুরব্বীরা আলেম ওলামারা যেভাবে কথা বলে ভাইয়া, ওনার ভয়েস টোটালি ডিফারেন্ট। মানে ওনার কণ্ঠটা যখন ওই পাশ থেকে আসলো তখন আমার ভিতরটা শীতল হয়ে গেল, আমি একটা অন্য জগতে চলে গেছি। এরপরে উনি আমাকে কি বলছে, কিভাবে ডিল করছে, কোথায় যেতে হবে আমি আর কিচ্ছুই জানি না। ফোনটা কাটছি, ফোনটা কেটে অফিস থেকে বের হয়েছি, ড্রাইভারকে ফোন দিছি। আমি, আমার সাথে একজন কলিগ আর ড্রাইভার, 3 জন জাস্ট বের হয়ে গেছি, আর কিছু না। বের যাওয়ার পরে আমরা আবদুল্লাপুর হয়ে অমনিতে বাইপেল রোড দিয়ে আমরা ওইদিকে সিরাজগঞ্জ দিকে রওনা দিচ্ছি। রওনা দেওয়ার পরে যমুনা সেতুতে যখন আমরা উঠছি তখন ওনাকে আমরা আবার নক করছি যে আঙ্কেল আমরা আসলে লোকেশনটা তো এভাবে নিতে পারবো না, কিভাবে আমরা গুগল ম্যাপটা কি রানিং করব বা কিভাবে আপনি লোকেশনটা বলেন, আমরা সেভাবে গুগল ম্যাপটা ওকে করে আমরা আপনার এখানে আসতে পারবো। বলে বাবা তোমরা তো গুগল ম্যাপে আমাদের এখানে আসতে পারবে না, তুমি সিরাজগঞ্জটা মোড়টা পার হবা, মোড়টা পার হওয়ার পরে আমাদের একজন প্রতিনিধি তোমাকে রিসিভ করার জন্য থাকবে, উনি যেভাবে বলবে সেভাবে তুমি চলে আসতে পারবা, তুমি গুগল ম্যাপে আমাদেরকে পাবা না।
তখন রাত ভাইয়া প্রায় 12টা 10 বা 15 বাজে। তখন গুগল ম্যাপে তাদের পাবো না, পৃথিবীর এমন কোনো লোকেশন বা বাংলাদেশে এমন কোনো লোকেশন নাই, এমন একটা বিষয় চলে আসছে। টিপটিপ বৃষ্টি হচ্ছে, প্রশাসন খুব কঠোর। তখন বাংলাদেশের কোথাও যাওয়ার কোনো লাইন নাই, যে কোনোভাবে আমরা চলে গেছি। তো প্রশাসন তেমন কোনো চাপ সৃষ্টি করি নাই বা আমাদের কোনো সমস্যা হয়নি যেতে। তো যে কথা সেভাবেই আমরা দেখি সিরাজগঞ্জে যাওয়ার, মানে উনি যেভাবে বলছে ওনার একজন লোক থাকবে আমাদের রিসিভ করার জন্য। আমরা দূর থেকে দেখতেছি প্রায় 1 কিলো আগে থেকে ইটের ভাটায় যেমন একটা আগুন জ্বলে, বা একটা দূর থেকে ইটের ভাটায় যদি আগুন ঠাগুন জ্বলে 2-3টে ইউটার্ন বা মোড়ের আগে থেকে একটা আগুনের ধোঁয়া দেখা যায়। ওরকম একটা মোড় ঠোড় বা এরকম একটা ইউটার্নের একটা আগুনের ধোঁয়া ওইটা দেখা যাচ্ছে। তো আমরা মনে করতেছি যে হয়তো ওইখানে আগুন লাগছে, বা গ্রাম অঞ্চলের বাচ্চা কাচ্চারা বা ওইখানে ইটের ভাটা এই ধরনের কিছু একটা। তা ওটা দেখতে 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 আমরা ওইখানে কাছাই গেছি। কাছে যাওয়ার পরে দেখি আমরা যত কাছাচ্ছি তখন ওর হাইটটা আস্তে আস্তে কমতেছে, এবং আমরা যত ওনার কাছে যাচ্ছি উনি মানে আকৃতি চেঞ্জ হইতে 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 মানুষ আকৃতিতে চলে আসছে টোটালি, এমন একটা পজিশন। এবং সে রাস্তার মাঝখানেই, মেন রোডের মাঝখানে, এবং ওই আগুনটা ওই ধোঁয়াটাই আমাদের রিসিভ করার জন্য বসে আছে। উনি পাঠাইছে, উনি আমাদেরকে রিসিভ করার জন্য বসে আছে। 15 থেকে 20 ফিট ডিস্টেন্স আমরা তার পিছনে, এবং সম্পূর্ণ মানুষ আকৃতি, এবং তার সর্বনিম্ন হাইট 7 থেকে 8 ফিটের উপরে, জুব্বা পরা, এবং তার পাঞ্জাবির তল দিয়ে শরীরের পশমের যে পশমের যে আপনার শিরাগুলো মানে এতটাই ফর্সা শিরাগুলো আমরা দেখতে পারতেছি। আমরা দূর থেকে ফলো করতেছি, এমন একটা অবস্থায় ধোঁয়াগুলো লিপতে 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 মানুষ আকৃতিতে চলে আসছে সম্পূর্ণটাই। তখন ড্রাইভার বলতেছে যে স্যার আর আমাদের এগোনো ঠিক হবে না, এবং আর এগোনো ঠিক হবে না। তো বলতেছি দেখি কতদূর কি হয়। আমরা চলে আসছি এখান থেকে, আমরা মনে হয় না ফিরে যেতে পারবো, যে দেখি আল্লাহ ভরসা কি হয়। তো ওখানে গেলাম, যার পরে উনি আমাদেরকে নক করছে। নক করার পরে আমরা বের হয়েছি, বের হয়ে আমরা কাপাকাপি করতেছি। উনি সালাম দিল, আমরা উত্তর দিলাম। দেওয়ার পরে তা ওনার পার দিকে তাকাইছি। পার দিকে তাকাইলে উনি আসলে মানে কোন দিকে কি আছে, মুরব্বীদের কাছে শুনছি যে পাটা নাকি উল্টা থাকে। তা ওইটা আমাদের আর মানে ওনার ওই ফ্লেভারে, মানে শারীরিক যে ফ্লেভারটা ওনার, ওই ফ্লেভারে আমরা কিন্তু আর কিছুই বুঝতে পারি নাই। কোন দিকে তাকাচ্ছি, কী করতেছি, মানে বিমোহিত হয়ে গেছি টোটালি আমরা সব কিছু। উনি গাড়িতে উঠছে, ওদের গাড়িতে উঠছে। ওঠার পরে বলো যে আপনাদের অমুক হুজুর পাঠাইছে। হ্যাঁ, অমুক হুজুর পাঠাইছে, আপনারা ঢাকা থেকে আসছেন। হ্যাঁ, আমরা ঢাকা থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে বলি আপনারা ওইভাবে চলেন, ডাইনে বামে তাকানোর দরকার নাই। তা আমরা যাবো, ডাইনে বামে তাকাবো না, ছিনতাইকারী নাকি, একটা বিষয় কনফিউজ থেকে যায়। এত কিছু হলো, আগুনের ভিতর থেকে মানুষ বের হয়ে আসলো, ডাইনে বামে তাকাবো না, কনফিউজের পরে কনফিউজ, হার্টবিট কাঁপতেছে আমাদের। রাস্তায় যাইতে যাইতে মেন রোড থেকে গলি রোডে চলে গেছি। গলি রোড থেকে 1 কিলো মতন চিপা রোডে চলে গেছি। চিপা রোড থেকে মনে হচ্ছে রাস্তাটা দুই দিক থেকে বা ফেড়ে যাচ্ছে। রাস্তাটা আমরা গাড়ির মাঝখান দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দুই দিক থেকে ফেড়ে মাটির ভিতর দিয়ে আমরা ঢুকে চলে গেছি টোটালি। আমাদের এটুকু মনে আছে, টোটালি রাস্তাটা মাটির ভিতর থেকে আমরা চলে গেছি। প্রায় 3 থেকে 4 ফিট নিচে এতটা ডিস্টেন্সে আমরা চলে যাওয়ার পরে সুন্দর একটা রাস্তা পাইছি আমরা। রাস্তাটা পাওয়ার পরে বাংলাদেশের যে রোডসের যে আপনার যে লোকেশনগুলো থাকে, রোড ডিভাইনার বা যে আপনার যে ডেকোরেশনগুলো থাকে রোডের, ট্রাফিকের যে ইয়াগুলো সিগন্যালগুলো থাকে, এগুলো কিছু না, শুধু ডান পাশে ফুল গাছ, বাম পাশে ফুল গাছ বা অন্যরকম ঝাউবাতি আলোবাতি এইগুলাই। আর কিছু কিছু ভালো ভালো মসজিদ দেখতে পাচ্ছি, মিনার দেখতে পাচ্ছি, কিছু মানে খেজুর গাছটা, এরকম একটা অন্য একটা জগতের ভিতর দিয়ে রোড, কোনো ইউটার্ন নাই, কোনো যানজট নাই, কোনো ধুই ঝামেলা নাই, কোনো লোকজন নাই। আমরা যাচ্ছি 1 থেকে 1.5 ঘন্টা, আমার মনে হয় 120 কিলো বা 30 কিলো। আমরা কিলোমিটারের উপরও ফোকাস করতে পারতেছি না, কত কিলো গেলাম বা কত দূর গেলাম। গুগল ম্যাপে কাজ করতেছে না, ফোনে আমাদের নেটওয়ার্কে টোটালি কোনো কাজ করতেছে না। যারা শুনতেছেন তাদের হয়তো বা এটা বলে রাখি, মনে হবে যে এটা আসলে মনে হয় আমরা কল্পনা থেকে বলতেছি। আসলে এটা অমীমাংসিত একটা ঘটনা আমাদের জন্য, আমাদের টিম ম্যানেজমেন্টের জন্য। যদি এটা কারোর বিশ্বাস হয় তো আপনাদের ভালো, বিশ্বাস না হলেও আমাদের টিম ম্যানেজমেন্ট যা আছে ইভেন্টের অফিসে তাদের সাথে যোগাযোগ করতে পারেন টোটালি, আর না হলেও তাও ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য একটা অমীমাংসিত ঘটনা টোটালি, একটা অধ্যায় চলে আসছে। এখনও আমরা এটা ভুক্তভোগী টোটালি। ওইভাবে প্রায় 3-3.5 ঘন্টা আমরা রান করলাম। রান করার পরে আমরা একটা গন্তব্যে পৌঁছলাম। ওখানে যেখানে পৌঁছলাম সেখানে 5টা থেকে 6টা মহিলা, 4.5 থেকে 5 ফিট বা 6 ফিট হাইট, আর 5 থেকে 6টা পুরুষ, সবাই জুব্বা পরা, মহিলাদেরও বুরকা পরা। ওনারা আমাদেরকে আরাবিয়ান ভাষায় সালাম দিল। সালামের উত্তর আমরা গ্রহণ করলাম। তাদের সবাই নুরানি চেহারা এবং সবাই খুব পর্দাশীল, আমাদেরকে রিসিভ করলো। এবং
ওইখানে ঢোকার পর একটা বাতাস, একটা ফ্লেভার যেটা পাইছি সেটা সাধারণত বাংলাদেশের কোনো জায়গায় মসজিদ, মাদ্রাসা বা অন্য অন্য কোনো লোকেশনও পাওয়াটা খুবই টাফ ব্যাপার। তো যে আমাদের ফোন করছিল ওইখানে জিজ্ঞেস করলাম, যে আমাদের মাঝখানে রিসিভ করলো, যে হুজুর ওইখানে ওনাদের ওই পরিবেশ দেখার পর আমাদের সব কিছু আমরা চেঞ্জ করে নিয়েছি, যে আমরা আধ্যাত্মিক একটা জগতে বা অলৌকিক কিছু আমরা ফেস করতে যাচ্ছি। এখন আমাদের সব কিছু মেনটেন করে নিতে হবে, বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্য করছে বা করবে হয়তো ইনশাল্লাহ। তো হুজুর আসলে আমাদের যে ফোন করছিল আসলে কি উদ্দেশ্যে করছিল, বা আমরা সেই মহাত্মের সাথে আমরা একটু দেখা করব, উনি কোথায়? আচ্ছা আপনারা বসেন। তো চা নাস্তা করেন, আপনারা অনেক দূর থেকে আসছেন, আপনারা আমাদের মেহমান, আল্লাহর মেহমান, আপনাদের মেহমানদারি করে উনি আসতেছে, উনি নামাজ পড়তেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। তখন রাত বুঝলাম হয়তো 2টা বা 3টা বাজে। আমরা উত্তরপাড়া থেকে রওনা দিয়েছিলাম ভাইয়া 10টা সাড়ে 10টার দিকে। তো ওইখানে প্রায় 12:30 1টা 2.5-3 ঘন্টা আমরা জার্নি করছি, এত দূর আমরা চলে গেছি একটা প্রাইভেট নিয়ে। ওখানে আমাদেরকে পানি জাতীয় একটা জিনিস, তরল জাতীয় জিনিস খেতে দিল। আপনার ধাতব পদার্থ, যেটাকে ধাতু বলি আমরা, ওই যে তামার একটা গ্লাসে খেতে দিল। আপনার রুহ আফজা কোয়ালিটি, কিন্তু রুহ আফজা ফ্লেভার না, জাস্ট ওই রকম একটা কোয়ালিটির একটা পানি জাতীয়, একটা সুবাসিত একটা পানি জাতীয় জিনিস খেতে দিল আমাদের। সাথে কিছু ফল ফ্রুট খেতে দিল। ওই জিনিসগুলো আমরা কখনো পাইনি বাংলাদেশে, বা আমরা লোকাল মার্কেটে ওইগুলো আমরা পাইনি। এই ধরনের কিছু জিনিস দিয়ে আমাদের অতিথি আপ্যায়ন করলো, করার পরে আমরা ওইগুলো খেলাম। খাওয়ার পরে উনি আসলো, মুরব্বী আসলো। আসার পরে সবাই ওনার একটা জায়গা আমাদের বসালো, প্রায় 20-25 জন লোক আমাদের ঘিরে দাঁড়ায় রাখলো, পিছনে সবাই ছিল। এবং উনি আসার পরে, আমির সাহেব আসার পরে সবাই উঠে দাঁড়ানোর পরে আর কি আমরাও উঠে দাঁড়ালাম, কথা বলার পরে উনি আমাদের পাশাপাশি বসলো, বৈঠকখানায় পাশাপাশি বসার পরে আমরা কথাবার্তা বললাম। আমাদেরকে আগে বলে রাখছিল যে আপনারা আসার সাথে যখন আসবেন তখন পবিত্র হয়ে আসবেন, এবং পাঞ্জাবি পায়জামা অবভিয়াসলি আপনারা পরে আসবেন। তো পাঞ্জাবি ঠান্ডায় পরে, ওয়েডিং প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম, তো সেক্ষেত্রে পাঞ্জাবি ঠান্ডায় আমরা পড়ে গেছি। যাওয়ার পরে তখনই উনি আমাদেরকে বলল যে আপনারা বাংলাদেশে ভিতরে আপনারা নাই, এখানে আসছেন আপনারা মূলত একটা পরীর বিয়ের জন্য, একটা পরীর বিয়ের জন্য। শুধু আপনারা যে প্রোগ্রামগুলো করেন, তো আমাদের এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটা, আমাদের একজন শরিয়া কাউন্সিল বোর্ডের একজন মেম্বার আছে, উনি ইসলামিক ফাউন্ডেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা মানে ইসলামের বাইরে ধর্ম বিরোধী কোনো প্রোগ্রাম আমরা যাই না, গান বাজনা সাউন্ড এই ধরনের প্রোগ্রাম খুবই কম কভার করি। এই ধরনের কিছু প্রোগ্রাম ওনারা দেখছে হয়তো, বা ওনারা এই ধরনের কিছু প্রোগ্রাম ধরছে, আকিকা ধরনের প্রোগ্রাম করি, ওয়াজ মাহফিলের কিছু প্রোগ্রামগুলো আমরা কাভার করি। কিন্তু ভালো প্রোগ্রাম কাভার করার ক্ষেত্রে ওনাদের একটু চোখে পড়ার জন্য ওনারা অলৌকিকভাবে আমাদেরকে এইভাবে ইনভাইট করছে। পৌরীর বিয়ে দিতে হবে আমাদের ওখানে, পৌরীর বিয়ে দিতে হবে, যার জন্য আমাদেরকে ওরা ইনভাইট করছে। ওখানে ওনাদের লাইটিং, ওনাদের সাউন্ড, ওনাদের কারফেক্ট, ওনাদের সব কিছু ডেকোরেশনের যে কাজটা আছে ওনারা হেল্প করছে। আমরা শুধু দেখাই দিছি, আমরা শুধু করছি। কমপ্লিট করে দিয়ে আমরা ওখানে 4.5 ঘন্টা আমাদেরকে রাখছিল, আমরা কাজ করছি 4.5 ঘন্টা। কাজটা কমপ্লিট করে দিয়ে ওনাদের কাজী সাহেব সব কিছু ওনাদের করে দিয়ে, মেয়েকে বিয়ে শাদী দিয়ে কমপ্লিট করে দিয়ে তারপরে আপনার মেবি ঘোড়ার একটা গাড়িতে, সাদা গাড়িতে মেয়ে জামাই দুজনকেই আমির সাহেব উঠাই দেওয়ার পরে ছেলেপক্ষ তাদেরকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা দূর থেকে দেখলাম, আমরা যে রোড থেকে আসছি ওই রোড থেকেই গেল ভাইয়া প্রায় 1/2 কিলো পর্যন্ত দেখা গেছে ফ্রন্টলি। 1/2 কিলো পরে আস্তে আস্তে তারা উঠতে উপরের দিকে চলে গেছে, আর রাস্তার দিকে আর ফোকাস নাই, মানে উঠতে আকাশের দিকে মিশে ভ্যানিশ হয়ে গেছে। এরপরে আমরা মানে কিভাবে বেঁচে আছি, কিভাবে সুস্থ আছি সেই উপর আল্লাহই ভালো জানে। এরপর আমাদেরকে ডেকে বলছে যা দেখছেন, যা হইছে, আপনাদের কখনো মঙ্গল হবে না বা আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা যেভাবে বিজনেস করতেছেন বা যেভাবে আপনারা চলতেছেন এইভাবেই চলেন। আমাদের কোনো প্রতিনিধি বা আমাদের কোনো মেম্বার আপনাদের কোনো প্রোগ্রাম হয়তো বা তার ভালো লাগছে, দূর থেকে দেখছে, যার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। আপনাদের যে নাম্বারে ফোন করা হয়েছে ওই নাম্বার আপনারা পাবেন না। আপনাদের যে রাস্তাতে নিয়ে আসা হয়েছে ওটা বাংলাদেশের কোনো রাস্তা না, সিরাজগঞ্জ পর্যন্ত ওটা বাংলাদেশের রাস্তা। এরপরে মাটি ফাঁক করে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে। সেম এইভাবে আপনাদের যেতে হবে, আপনাদেরকে ওইভাবে আমরা এগোয় দিয়ে আসবো। আপনাদের ব্যাংকে যে টাকাটা পে করা হয়েছে ওই টাকাটা আপনারা কালকে ব্যাংকে যে পাবেন না। আপনাদের বিকাশে অ্যাকাউন্টে যে টাকাটা দেওয়া হয়েছে ওই টাকাটা আপনারা আগামীকাল পাবেন না। এখান থেকে যে টাকাটা দেবো এই টাকাটা আপনারা পাবেন।
এখান থেকে যে টাকাটা দেওয়া হবে। আচ্ছা, তাৎক্ষণিক আমাদেরকে 75% আমাদেরকে পে করতে হয়। যদি আপনি কোনো প্রোগ্রাম আমাদেরকে কভার করতে চান, 75% দেওয়ার পরে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যদি আমাদের কাজ করতে চান আমাদের সাথে, 75% দেওয়ার পরে আমরা যাবো আপনার ওখানে। উনি 75% আমাদের রকেটে পাঠিয়ে দিছে ডাচ বাংলা অ্যাকাউন্টে। বাট তারপর পরে আমরা এসে দেখি যে আমাদের কোনো মেসেঞ্জারে কিছু নাই, আমাদের ইনবক্সে কিছু নাই, আমাদের পেজে কিছু নেই, আমাদের অ্যাকাউন্টে কিছু নাই। 7টা টাকা দিয়েছিল আমাদের। 7টা টাকা দেওয়ার পরে বলছিল টাকাটা কাকরাইল মসজিদ আছে, কাকরাইল মসজিদে 1টা টাকা দিয়ে দিবা, ঢাকা বাইতুল মোকাররম মসজিদে 1টা টাকা দিয়ে দিবা, আর যে 5টা টাকা থাকবে 5টা টাকা তোমাদের যে বিবেক থাকবে ওই বিবেকে পথে যে ভিক্ষুক যাদেরকে ভালো মনে করবা এই ভিক্ষুকদের দিয়ে দিবা। তা এই ওসিলায় তোমরা মেহমান, আল্লাহর মেহমান, তোমরা আল্লাহর বান্দা, দুনিয়াতে তোমরা আল্লাহর মেহমান, আর তোমরা আমাদের মেহমানদার হিসেবে মেহমানদারি করে দিয়ে গেলা। এর ফজিলাত সারা জীবন এবং আখেরাতে তোমরা ইনশাল্লাহ পাবা।